আমার বউ চোখে দেখতে পেত না। আমার বউ অন্ধ ছিল এবং আমি ওটার সুযোগ নিয়ে খুব খারাপ কাজ করেছিলাম। সেদিন আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরে এলাম, তারপর নিজের বেডরুমের দরজা খুলে যা দেখলাম, তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি দেখলাম পাখার মধ্যে আমার বউ ও আমার বন্ধু ফাঁসি দিয়ে নিজেকে শেষ করেছিল। তারা দুইজন গলায় দড়ি দিয়ে পাখার মধ্যে ঝুলছিল। আমি নিজের বেলেল্লাপনা, ফুর্তি, মজা ও শখ পূরণ করার জন্য আমার অন্ধ বউকে বোকা বানিয়েছিলাম। আমার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। টাকা, গাড়ি, বাড়ি এবং অনেক সম্পত্তি ছিল আমার। প্রত্যেক দিন রাতে আমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যেতাম এবং আমার বন্ধুকে আমার জায়গায় রেখে দিয়ে যেতাম, যাতে আমার বউকে সন্দেহ না হয় যে আমি রাতের বেলা তাকে একা ছেড়ে বাড়ির বাইরে মজা করি। এইভাবে প্রত্যেক দিন রাতে আমি আমার বন্ধুকে নিজের বেডরুমে রেখে নিজের শখ ও আইয়াসি পুরো করার জন্য ক্লাবে এবং কোঠা বাড়িতে যেতাম। সেখানে গিয়ে সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে রাত কাটাতাম। কারণ আমার বউ অন্ধ ছিল এবং সে দেখতে মোটামুটি ছিল, কিন্তু আমার সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগতো। আমার নিজের অন্ধ বউয়ের উপরে আর কোনো ইন্টারেস্ট ছিল না। তাই আমি প্রত্যেক দিন রাতে বাড়ির বাইরে যেতাম এবং সারা সারা রাত মজা ও ফুর্তি করার পরে ভোরবেলা বাড়ি ফিরে আসতাম, যাতে এই কথাটা কেউ জানতে না পারে। এদিকে আমার অন্ধ ও বোকা বউ জানতেও পারতো না যে আমার জায়গায় আমার বন্ধুকে রেখে দিয়ে আমি প্রত্যেক দিন রাতে বাড়ির বাইরে গিয়ে মজা করি। কিন্তু সেদিন সারা রাত বাড়ির বাইরে কাটানোর পরে আমি যখন ভোরবেলা বাড়ি ফিরে এলাম এবং নিজের বেডরুমের দরজা খুলে দেখলাম, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। দরজা খুলতেই দেখলাম আমার বন্ধু ও আমার বউ। আসলে আমি তো খুব গরিব ঘরের ছেলে ছিলাম, কিন্তু ছোট থেকে আমি খুব স্মার্ট এবং দেখতে খুব সুন্দর ছিলাম। আমি পড়াশোনাতেও খুব ভালো ছিলাম। কিন্তু এখনকার যুগে ভালো পড়াশোনার কোনো দাম নেই যদি তার কাছে অনেক টাকা না থাকে। আমার মা তো সারাদিন আমাকে তানা মেরে কথা বলতো। সকাল থেকে রাত পর্যন্ত একটাই কথা বলতো, কখন তুই চাকরি পাবি এবং কখন আমাদের বাড়ির অবস্থা ঠিক হবে। আসলে আমরা 4 ভাই বোন ছিলাম। আমার 3 বোনের বিয়ের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছিল। আমার বাবা অনেক আগেই মারা গেছিল। বাবার মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে মা সংসার টানছিল। আমি যখন পড়াশোনা কমপ্লিট করে ছোটোখাটো চাকরির খোঁজ করছিলাম, কিন্তু অনেক খোঁজ খবর, অনেক পরীক্ষা দেওয়ার পরেও আমি চাকরি বাকরি পাইনি। আমি খুব কর্মী ছিলাম, তাই ছোটোখাটো কাজ করে অল্প স্বল্প টাকা ইনকাম করে নিতাম। কিন্তু ওই টাকা দিয়ে কিছুই হতো না। আমার একটা চাকরির খুব দরকার ছিল, কারণ আমার বোনেদের সব দায়িত্ব আমার ঘাড়ে ছিল। আমি তো বুঝতে পারছিলাম না কিভাবে আমার সংসারের অভাব দূর হবে। কোনো কোনো দিন তো এমনও গেছে যে আমাদের না খেয়েই দিন কাটাতে হয়েছে। আমিও নিজের বন্ধুদের মতোই লাইফস্টাইল চাইছিলাম। আমার বন্ধুরা সবাই খুব বড়লোক ছিল। তাদের দেখে আমার খুব ইচ্ছে হতো যে তাদের মতোই আমিও ঘুরবো এবং খুব মজা করব। আমার বন্ধুরা পার্টি করত, বড় বড় রেস্টুরেন্টে যেত এবং খুব মজা করত। মাঝে মধ্যে তারা আমাকে সঙ্গে করে নিয়ে যেত। আমিও ফ্রিতে তাদের সঙ্গে ভালো ভালো খাবার খেতে পেতাম। আমি যখন বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম, তখন আমার এটা বিশ্বাস থাকতো যে আমাকে নিজের খরচ দিতে হবে না, কারণ আমার বন্ধুদের পকেটে তো সবসময় টাকাই ভর্তি থাকতো, আর আমার পকেট তো 1 টাকাও থাকতো না। আমার বন্ধুরা আমার সব খরচ দিয়ে দিত। তাই আমার বন্ধুরা যখন ডাকতো আমি তাদের সঙ্গে চলে যেতাম এবং আমারও খুব ভালো লাগতো। আমি তখন মনে মনে ভাবতাম, ভালোই হয়েছে, ফ্রিতে বন্ধুদের সঙ্গে মজা করতে পারছি। কিন্তু বাড়ি এসে মনে হতো আমি কেন তাদের মতোই বড়লোক পরিবারে জন্মগ্রহণ করিনি। আমার বন্ধুরা যখন সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে টাইম কাটাতো, তখন আমারও খুব ইচ্ছে করতো সেই মেয়েদের সঙ্গে সময় কাটাতে। কিন্তু আমার কাছে টাকা না থাকায় কোনো মেয়ে আমাকে সেরকমভাবে পাত্তা দিত না। বন্ধুদের সঙ্গে মজা করার পরে যখন বাড়ি ফিরতাম, তখনই আমার মায়ের টানা ভরা কথা শুনতে হতো। আমি তো নিজের জীবন থেকে বিরক্ত হয়ে গেছিলাম এবং ভেবে উঠতে পারছিলাম না যে কিভাবে আমিও বন্ধুদের মতোই বড়লোক হতে পারবো। তারপর একদিন আমার এক বন্ধুর কাছে রিকোয়েস্ট করলাম যে সে যাতে আমাকে একটা ভালো জায়গায় কাজ দেয়। তারপর আমার বন্ধু আমার কথা শুনে একটা নামকরা অনেক বড় শপিং মলে আমাকে রিসেপশনের কাজ দিয়েছিল এবং সেখানে আমার সামর্থ্য অনুযায়ী আমি বেশ ভালো টাকা পাচ্ছিলাম। আমি মাসে 15,000 টাকা করে পেতাম। প্রথমে 1 মাস বেতন পেয়ে আমি তো খুব খুশি হয়েছিলাম।
কিন্তু কিছুদিন পরে আবার মনে হলো যদি আমি এর থেকেও বেশি টাকা পেতাম তাহলে খুব ভালো হতো। কারণ এই টাকা দিয়ে তো আমার সংসার ভালোভাবে চলে যাচ্ছিল। কিন্তু ওই টাকা থেকে কিছু টাকা আমাকে জমিয়ে রাখতে হতো আমার বোনেদের জন্য। তাই আমি এই টাকা দিয়েও বন্ধুদের মতো মজা ও ফুর্তি করতে পারতাম না। আমি তো আগের থেকে আরও অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। সারাদিন শপিং মলে রিসেপশনের কাজে ব্যস্ত থাকতাম এবং বাড়ি এসে এত বেশি ক্লান্ত হয়ে পড়তাম যে আর বাইরে যেতে ইচ্ছে করতো না। রিসেপশনের কাজে নিযুক্ত হওয়ার পরে আমি আর বন্ধুদের সঙ্গেও মজা করার জন্য যেতে পারতাম না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বন্ধুদের মতো আমি কখন অনেক টাকা পয়সা, গাড়ি এবং অনেক সম্পত্তির মালিক হতে পারবো। এইসব ভেবে আমার এক একটা মুহূর্ত কাটছিল। প্রত্যেক দিনের মতো সেদিনও আমি বেরিয়েছিলাম শপিং মলে রিসেপশনের কাজের জন্য। কিন্তু সেদিন আমার দিনটা একটু বিশেষ ছিল। কারণ প্রত্যেক দিনের মতো সেদিনও আমরা সবাই নিজের নিজের কাজেই ব্যস্ত ছিলাম। ঠিক ওই সময় আমাদের শপিং মলের সামনে একটা অনেক বড় ও দামি কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। তারপর গাড়ির ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলল। তারপর গাড়ি থেকে যে লোকটা বেরিয়েছিল সেই লোকটা এই শপিং মলের মালিক ছিল। আরেক দিকের দরজা দিয়ে একটা মেয়ে বেরিয়ে এলো। কিন্তু গাড়ি থেকে যখন মেয়েটা নামলো তখন গাড়ির ড্রাইভার তার হাত ধরে এগিয়ে এসে ওই মেয়েটির হাত মালিকের হাতে দিল। মালিককে দেখার পরে শপিং মলের যত স্টাফ ছিল তাড়াতাড়ি বাইরে গিয়ে মালিককে শপিং মলের ভিতরে নিয়ে এলো। সেদিন ওই শপিং মলের মালিক নিজেই শপিং মলে এসেছিলেন তার মেয়েকে নিয়ে। পরে জানতে পেরেছিলাম ওই মেয়েটি আর কেউ নয়, মালিকের নিজের একমাত্র মেয়ে। তারপর মালিক ভেতরে এসে ম্যানেজারকে বলল আমার মেয়ে কিন্তু সারাদিন বাড়িতে একা থেকে বোর হয়ে যায় এবং আমি তাকে বাড়িতে সময় দিতে পারি না। প্রত্যেক দিন এটা সেটা কাজের জন্য বা মিটিংয়ের জন্য আমাকে বাড়ির বাইরে বেশিরভাগ সময় থাকতে হয়। তাই আমার মেয়েকে এখানে নিয়ে এসেছি। এই শপিং মলের কোনো স্টাফকে বলো আমার মেয়েকে পুরো শপিং মলটা ঘুরিয়ে দেখাবে। আজ থেকে আমার মেয়ে প্রত্যেক দিন এই শপিং মলে আসবে এবং এই মলের অ্যাকাউন্টসের ফাইলগুলো আমার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দেবে। এটা বলে মালিক তার মেয়েকে শপিং মলে রেখে দিয়ে চলে যায়। মালিকের আরও অনেক জায়গায় শপিং মল ছিল। তিনি তো কোটি কোটি টাকার মালিক ছিলেন এবং শুনেছিলাম উনার একটাই মেয়ে যার নাম হলো জিনিয়া। মালিকের চলে যাওয়ার পরে ম্যানেজার আমাকে ডেকে বলেছিল জিনিয়াকে এই শপিং মল ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমার এবং জিনিয়াকে অ্যাকাউন্টসের প্রত্যেকটা ফাইল বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না সবাই মালিকের মেয়ে জিনিয়াকে হাত ধরে কেন নিয়ে এখানে সেখানে যাচ্ছিল। পরে আমি ম্যানেজারের কাছে জানতে পেরেছিলাম জিনিয়া নাকি চোখে অন্ধ, সে জন্ম থেকেই অন্ধ। জিনিয়াকে দেখে আমার মনে হয়েছিল সে কত কপাল করে এই পৃথিবীতে এসেছে, যে তার বাবার কোটি কোটি টাকা ও সম্পত্তির মালিক এবং সে যখন যা চাইবে সেটাই পাবে। ওই সময় আমি একবারও এটা ভেবে দেখিনি যে তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে চোখে দেখে কোনো কিছু অনুভব করতে পারে না। ভগবান তাকে সব থেকে মূল্যবান জিনিসটা থেকে বঞ্চিত রেখেছে। আমার নাম অনিল। তারপর ম্যানেজার আমাকে ডেকে বলল অনিল, জিনিয়া ম্যাডাম প্রত্যেক দিন আমাদের শপিং মলে আসবে, তাই জিনিয়া ম্যাডামের দায়িত্ব তোমার হাতে দিলাম। তুমি ঠিকঠাকভাবে জিনিয়া ম্যাডামকে সব কিছু বুঝিয়ে দেবে। ম্যানেজারের কথা শুনে আমি মনে মনে অনেক খুশি হয়ে ম্যানেজারকে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম এবং মনে মনে ভাবছিলাম যে ভালোই হয়েছে, এতগুলো স্টাফের মধ্যে জিনিয়ার দায়িত্ব আমাকে দিয়েছে। কারণ জিনিয়া তো অনেক বড় লোক ছিল, তাই ওটার মধ্যেও আমি নিজের প্রফিট খুঁজে বের করার চেষ্টা করছিলাম। জিনিয়াকে দেখার পরে ওই সময় আমি নিজের মনের মধ্যে একটা অন্য রকম ফন্দি এঁটেছিলাম। তখন আমি কল্পনাও করতে পারিনি যে এই ফন্দির চক্করে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। কারণ জিনিয়াকে দেখে আমার মনের মধ্যে অনেক বেশি লোভ চলে এসেছিল। সেদিনের পর থেকে প্রত্যেক দিন জিনিয়া একটা অনেক দামি কালো রঙের 4 চাকায় শপিং মলে আসতো এবং আমার সঙ্গে জিনিয়ার সারা দিন কেটে যেত। ধীরে ধীরে জিনিয়ার সঙ্গে আমার পরিচিতি বাড়তে থাকে এবং জিনিয়াও আমার সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করত। কারণ আমি প্রথম থেকেই খুব স্মার্ট ছিলাম এবং আমি জানতাম কিভাবে একটা মেয়েকে খুব সহজেই নিজের দিকে আকর্ষিত করে নেওয়া যায়। ধীরে ধীরে আমার মিষ্টি কথায় জিনিয়া আমার প্রেমের জালে পড়ে যায়। আমিও কখন যে জিনিয়ার প্রেমে পড়ে যাই আমি নিজেও সেটা বুঝতে পারি। কারণ জিনিয়ার বাহ্যিক রূপ সুন্দর না হলেও সে খুব মিষ্টি ছিল
এবং সে এত যত্নশীল ও প্রেমময়ী ছিল যে তাকে ভালো না বেসে আমি থাকতে পারিনি। তারপর ধীরে ধীরে আমাদের দুইজনের প্রেমের গভীরতা বাড়তে থাকে। তারপর একদিন সন্ধ্যাবেলায় জিনিয়া আমাকে অনেক দামি উপহার দিয়ে নিজের মনের কথা আমার সামনে প্রকাশ করেছিল। সেদিন আমিও জিনিয়াকে বলেছিলাম যে আমি তাকে কত ভালোবাসি। এইভাবে আমাদের ভালোবাসা যখন ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পেল, তখন একদিন জিনিয়া তার বাবাকে আমার ব্যাপারে সব সত্যি কথা বলেছিল এবং এটাও বলেছিল জিনিয়া আমার সঙ্গে বিয়ে করতে চায়। কিন্তু জিনিয়ার বাবা আমাদের সম্পর্ক মেনে নেয়নি। কিন্তু তারপরেও জিনিয়া আমার সঙ্গে কথা বলা ও দেখা করা বন্ধ করেনি। সে আমাকে বলতো আমার বাবা একদিন অবশ্যই আমাদের সম্পর্ক মেনে নেবে। তারপর একদিন জিনিয়ার বাবা বিজনেসের ব্যাপারে ব্যাংককে গেছিল। সেখান থেকে একদিন হঠাৎ করে খবর এসেছিল জিনিয়ার বাবা নাকি হার্ট স্ট্রোকে মারা গেছে এবং সেখানেই জিনিয়ার বাবাকে দাহ করা হয়েছে। সেখানে জিনিয়ার বাবার বেশ কয়েকজন বন্ধু ছিল। তারা ওই সব কিছু ম্যানেজ করেছিল। জিনিয়ার বাবা মারা যাওয়ার পরে সে সম্পূর্ণভাবে একা হয়ে গেছিল। জিনিয়ার মা তো জিনিয়া ছোটবেলাতেই মারা গেছিল। তারপর জিনিয়ার বাবার মারা যাওয়ার পরে জিনিয়া আমার সামনে নিজের বিয়ের প্রস্তাব রাখে। কারণ জিনিয়ার কাছে আর কোনো উপায় ছিল না। জিনিয়ার যারা আত্মীয় ছিল তারা প্রথমে আমার ও জিনিয়ার বিয়েতে রাজি ছিল না। কিন্তু জিনিয়ার বাবা মারা যাওয়ার পরে তারাও এই বিয়েতে আর কোনো বাধা দেয়নি। আমার তো এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। জিনিয়ার সঙ্গে আমার বিয়ে হবে এটা ভেবে তো আমি খুব খুশি ছিলাম। এটা জেনেও যে সে একটা প্রতিবন্ধী মেয়ে। আমি যখন নিজের মাকে আমার ও জিনিয়ার ব্যাপারে বলেছিলাম, তখন আমার মায়ের কোনো আপত্তি ছিল না। তারপর আমার ও জিনিয়ার বিয়ে হয়। জিনিয়া এই বিয়েতে কোনো রকম অনুষ্ঠান করেনি। কারণ সে একা ছিল এবং কিছুদিন আগেই তার বাবা মারা গেছিল। তাই সে আমার সঙ্গে কোর্ট ম্যারেজ করেছিল। বিয়ের পরে সাধারণত একটা মেয়ে বিয়ে করে তার শ্বশুরবাড়ি আসে। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছিল। জিনিয়ার সঙ্গে বিয়ে করার পরে আমি জিনিয়ার কোটি টাকার বাড়িতে মালিক হয়ে প্রবেশ করেছিলাম। সেদিন আমি যখন জিনিয়ার বাড়িতে প্রবেশ করেছিলাম, তখন আমার মুখে একটা হাসি ফুটেছিল। সেই হাসিটা ফন্দি আঁটার হাসি ছিল। আসলে আমি তো প্রথম থেকে এটাই চেয়েছিলাম যে কোনো রকমভাবে জিনিয়াকে নিজের প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করা। কারণ জিনিয়া তার বাবার একমাত্র সন্তান ছিল। তাই আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম যে কিভাবে জিনিয়াকে বিয়ে করব এবং তার সব সম্পত্তির মালিক আমি নিজে হতে পারবো। জিনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আমার হবে এবং বিয়ের পরে সেটাই হয়েছিল। জিনিয়ার সব টাকার মালিক আমি হয়েছিলাম। তার বাবার যত অ্যাকাউন্ট ও লকারের চাবি ছিল জিনিয়া সব কিছু আমার হাতে দিয়েছিল। আমি তো জিনিয়াকে এটা ভেবেই বিয়ে করেছিলাম যে সে একটা অন্ধ মেয়ে। আমি আগেই ভেবে নিয়েছিলাম জিনিয়া যেহেতু চোখে কিছু দেখতে পায় না এবং জিনিয়াকে বিয়ে করলে আমি বাইরে খুব সহজেই মজা ফুর্তি ও আইয়াশি করতে পারবো এবং নিজের শখগুলো পূরণ করতে পারবো এবং জিনিয়া কিছু জানতেও পারবে না। কারণ সে তো অন্ধ। সে বাড়িতে থাকবে আর আমি তার টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে মজা করব। আমি ভেবেছিলাম একটা প্রতিবন্ধী মেয়েকে বোকা বানিয়ে তার সব কিছু নিজের নামে করে নেব। কিন্তু আমি অনেক বড় ভুল করেছিলাম। শুধু ভুল নয়, আমি অনেক বড় পাপ করেছিলাম। বিয়ের পরে জিনিয়া ফুলশয্যার রাতে আমার হাত ধরে আমাকে বলেছিল, অনিল, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তাই আমার বাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবার মৃত্যুর পরে একমাত্র তোমার উপর ভরসা করে তোমাকেই বিয়ে করেছি। আমার এই সম্পত্তির দরকার নেই। আমি শুধু একটা ভালোবাসার মানুষ চাই, যে আমাকে মন থেকে ভালোবাসবে এবং আমার ভরসা ও বিশ্বাস কোনোদিন ভাঙবে না। যেটা আমি তোমার কাছে আশা করেছি এবং আমি এটাও জানি তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে কোনো দিন ঠকাবে না। এই বলে সে তার সব সম্পত্তির চাবিকাঠি আমার হাতে দিয়েছিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার কপাল ও ভাগ্য এইভাবে খুলে যাবে। তারপর ধীরে ধীরে আমার জীবনের সব কিছু বদলাতে থাকে। আমার জীবনে আর কোনো কিছুর অভাব ছিল না। আমার কাছে সব কিছু ছিল। প্রয়োজনের তুলনায় সব কিছু অনেক বেশি ছিল। প্রত্যেক মাসে আমার মাকে অনেক বেশি টাকা পয়সা দিয়ে পাঠাতাম। আমার মাও খুব খুশি হয়ে যেত। শুধু তাই নয়, জিনিয়ার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি নিজের বোনেদের বিয়েও খুব ভালো করে দিয়েছিলাম এবং আমার বোনের শ্বশুরবাড়িতেও খুব দামি দামি উপহারগুলো দিয়ে পাঠাতাম। তারাও খুব খুশি হয়ে যেত। এইভাবে প্রায় 1 মাস কাটে। তারপরে আমার জিনিয়ার প্রতি ইন্টারেস্ট কমে যায়। 1 মাস পরে
আমার আর জিনিয়ার সঙ্গে থাকতে ভালো লাগতো না। তার প্রতিবন্ধী হওয়ার কারণে তার সঙ্গে আমার সময় কাটাতে ভালো লাগতো না। জিনিয়া এত বড়লোক ছিল যে সে চাইলে কিন্তু অনেক ভালো এবং বড়লোক পরিবার দেখে বিয়ে করতে পারত। কিন্তু সে আমাকে সত্যিই ভালোবাসতো। ওই জন্য সে আমাকে বিয়ে করেছিল। তারপর আমার বন্ধুরা যখন পার্টি করার জন্য আমাকে বাইরে ডাকতো এবং আমি যখন রাতের বেলা বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার জন্য রেডি হতাম, তখন জিনিয়া আমাকে বাইরে যেতে বারণ করত। সে বলতো, তুমি আমাকে একা রেখে বাইরে যেও না, আমার একা থাকতে খুবই ভয় লাগে। জিনিয়ার কথা শুনে আমি তাকে আমার মিষ্টি মিষ্টি কথায় পটিয়ে নিতাম। আমি জানতাম জিনিয়ার সঙ্গে কেমন কথা বললে সে সহজেই আমার কথার বিশ্বাস করবে। তাই আমি তাকে খুব ভালোবেসে বলতাম, আমি যদি না বেরোবো তাহলে এই কাজগুলোর দেখাশোনা কে করবে? এই কাজগুলো দেখাশোনা না করলে সব কিছু নষ্ট হয়ে যাবে। এবং আমি তো আমাদের দুইজনের ভালোর জন্যই এত কষ্ট করে রাত জেগে কাজ করি। সেদিন প্রথম আমি তাকে মিথ্যা কথা বলেছিলাম যে আজ রাতে আমাকে বাইরেই থাকতে হবে, আমার ক্লায়েন্টদের সঙ্গে মিটিং আছে, ওই মিটিংটা অ্যাটেন্ড না করলে লক্ষ লক্ষ টাকার লোকসান হবে। লক্ষ লক্ষ টাকা লোকসান হবে, এই কথাটা শুনে জিনিয়া রাজি হয়েছিল। সেদিনের পর থেকে আমি তাকে বোকা বানাতে শুরু করেছিলাম। কিন্তু প্রত্যেক দিন ক্লায়েন্টদের সঙ্গে মিটিং আছে এই কথা বলে আমি তাকে বোকা বানাতে পারতাম না। তাই আমি একটা প্ল্যান করেছিলাম। আসলে আমাদের গ্রামের আমারই একজন বন্ধু ছিল। সে খুবই গরিব ছিল। সে যখন আমার কাছে সাহায্য চাইতে এসেছিল, তখন আমি তাকে একটা অফার করেছিলাম এবং মাস গেলে তাকে অনেক টাকা দেওয়ার কথা বলেছিলাম। তারপর সে যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল কাজের ব্যাপারে, এবং আমি যখন তাকে কাজের কথা বলেছিলাম, প্রথমে সে কাজটা শুনে করতে রাজি হয়নি। সে প্রথমে না বলেছিল। আসলে বস্তুগত লাভের জন্য আমার এই লোভ বা অতৃপ্ত আকাঙ্ক্ষা আমার জীবনটাকে শেষ করে দিয়েছিল। আসলে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমিও আমার বন্ধুদের মতোই এত ধনী হওয়ার জন্য যে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটা সত্যিই পূরণ হয়েছে। এই কারণে আমি সামাজিকতা ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম যে আমি কার জন্য এত বিলাসবহুল জীবনযাপন করছি, আর সেই মেয়েটাকে আমি ধোঁকা দিচ্ছিলাম। বিয়ের নাম করে আমি তাকে ধোঁকা দিচ্ছিলাম। সে অন্ধ ছিল, ওটার সুযোগ তুলে আমি তাকে ধোঁকা দিচ্ছিলাম। এদিকে আমার বন্ধুকে যে কাজের কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমার জায়গায় আমার অন্ধ বউয়ের সঙ্গে তাকে প্রত্যেক দিন রাত কাটাতে হবে। আমার কথা শুনে তো আমার বন্ধু প্রথমে কাজ করতে রাজি হয়নি। সে না বলেছিল। কিন্তু আমি তাকে অনেক টাকা দিতে রাজি হয়েছিলাম। অনেক টাকার কথা শুনে আমার বন্ধু বাধ্য হয়ে কাজ করতে রাজি হয়েছিল। কিন্তু সে ভয় পাচ্ছিল। সে আমাকে বলেছিল, যদি আমার বউ জানতে পারে যে তার জায়গায় আমি থাকি তখন কি হবে? আমি তখন হেসে আমার বন্ধুকে বললাম, আরে সে তো চোখে অন্ধ, সে তো দেখতে পায় না। সে আবার কি করে বুঝতে পারবে যে আমার জায়গায় তুমি থাকো? তাই কিছু হবে না, তুমি এসে চুপচাপ শুয়ে পড়বে। ও কিছুই জানতে পারবে না। আমার বন্ধু তখন বলল, শুধু তোমার জায়গায় শুয়ে থাকার ব্যাপার নয়, যদি তোমার বউ আমার সঙ্গে সম্পর্ক করার জন্য চাহিদা করে তখন আমি কি করব? আমি এতটাই নিচে নেমে গেছিলাম যে একবারও ভাবিনি। প্রতিবন্ধী হলেও সে আমার অর্ধাঙ্গিনী ছিল, সে আমার স্ত্রী ছিল, কিন্তু আমি একবারের জন্যও সেটা ভাবিনি। আমি তখন হেসে আমার বন্ধুকে বলেছিলাম, আরে রাত কাটানোর মানে কি? ওই রাতের মধ্যে তো সব কিছুই হবে। আমি তো নিজেই তোমাকে আমার বউয়ের সঙ্গে আইয়াশি করার জন্য বলছি, তোমাকে এই অফারটা দিচ্ছি। তোমার কোনো ভয় নেই, তুমি আমার প্রতিবন্ধী বউয়ের সঙ্গে মজা করবে। তখন আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে তোমার নিজের বউয়ের সঙ্গে এত খারাপ কাজ করতে পারো? আমি তখন হেসে তাকে বললাম, সে একটা অন্ধ মেয়ে এবং দেখতেও খুব একটা ভালো না। আর আমি কত হ্যান্ডসাম, আমার প্রত্যেক দিন সুন্দর সুন্দর মেয়ে চায়। তারপর আমি আমার বন্ধুকে বললাম, তোমাকে আর এর থেকে বেশি কিছু জানতে হবে না। তুমি আজকে থেকেই কাজে লেগে পড়বে। আমি রাতের বেলা সব চাকরদের বাড়ি যেতে বলেছি এবং তারা যখন সকাল ৮টার সময় আমার বাড়িতে কাজ করার জন্য আসবে তার আগেই আমি বাড়ি ঢুকে পড়ব। তারপর তুমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেক দিন রাতে চাকরদের বাড়ি চলে যাওয়ার পরে আমার বন্ধু আমার বাড়িতে আসতো। আমার বন্ধু যখন বাড়িতে আসতো তখন আমি নিজের জামাকাপড় ও নিজের পারফিউম আমার বন্ধুকে দিয়ে দিতাম এবং সে আমার মতোই তৈরি হয়ে আমার বেডরুমে জিনিয়ার কাছে চলে যেত।
আর আমি প্রত্যেক দিন রাতে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে সারা রাত ধরে মজা ও আইয়াশি করতাম এবং প্রত্যেক দিন রাতে নতুন নতুন সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে নিজের ভোগ ও লালসা মেটাতাম। শুধু তাই নয়, মাঝে মধ্যে বিদেশি মেয়েদের সঙ্গেও সম্পর্ক করতাম এবং সারা রাত ধরে মজা ও ফুর্তি করার পরে প্রত্যেক দিন ভোরবেলা বাড়ি ফিরে আসতাম এবং নিজের রুমে ঢুকে চুপচাপ আমার বন্ধুকে রুম থেকে বের করে দিতাম এবং তার জায়গায় আমি শুয়ে পড়তাম। আমি তো মনে মনে ভাবতাম আমার মতো ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। এইভাবে প্রত্যেক দিন আমার বন্ধু চুপচাপ আমার বেডরুমে চলে আসতো এবং আমি চুপচাপ আমার রুম থেকে বেরিয়ে সারা রাত বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করতাম। এদিকে আমার অন্ধ ও বোকা বউ কিছু জানতেও পারতো না। কিন্তু সেদিন আমার জীবনের শেষ দিন ছিল। যখন আমি সারা রাত মজা করার পরে ভোরবেলা বাড়ি ফিরে এলাম, তখন আমার বেডরুমের দরজা খুলতেই আমি যা দেখলাম তাতে মনে হলো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এই রকম কিছু একটা ঘটনা ঘটে যাবে আমার বাড়িতে, আমার বউ ও আমার বন্ধুর সঙ্গে। রুমের দরজা খুলতেই দেখলাম সিলিং ফ্যানে আমার বউ ও আমার বন্ধু গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তারপর তাদের দুজনকে ওই অবস্থায় দেখে আমি দরজা ধরে কপালে হাত দিয়ে বসে পড়েছিলাম। আমি অনেক বেশি অবাক হয়েছিলাম। তখন মনে হচ্ছিল আমি জ্ঞানশূন্য হয়ে গেছি। তখন মনে হচ্ছিল আমার মাথা আর কাজ করছে না। কারণ আমি বুঝতে পারছিলাম না কী কারণে আমার বন্ধু ও আমার বউ আত্মহত্যা করেছিল। আমি বুঝতে পারছিলাম না এবার আমি কি করব। তারপর আমি কোনো রকমভাবে তাদের দুইজনকে একে একে সিলিং ফ্যান থেকে খুলে বিছানায় শুইয়েছিলাম। আমার আর তখন কিচ্ছু করার ছিল না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছিল। ওই সময় আমি তাদেরকে ওই অবস্থায় দেখে অনেক বেশি অস্থির হয়ে গেছিলাম, কারণ এবার আমার জীবনের খারাপ দিন আসতে চলেছিল। কারণ এই ব্যাপারে আমি কাউকেই কোনো কিছু বলতে পারতাম না। আমি যাকে এই ব্যাপারে কোনো কিছু বলতাম সে উল্টে আমাকেই প্রশ্ন করতো যে কিভাবে এরকম হলো, এবং আমার কাছে এর কোনো উত্তরও ছিল না। প্রায় আধ ঘন্টা পরে আমার মনে পড়ল আমি নিজের আমার পুরো বাড়িতে, মানে জিনিয়ার বাড়িতে সিসিটিভি ক্যামেরা সেট করেছিলাম, যেটা জিনিয়া জানতো না। মাঝে মধ্যে আমার দেখার ইচ্ছে হলে আমি আমার মোবাইলে লাইভ দেখে নিতাম যে আমার বাড়ির ভিতরে কি চলছে। কিন্তু সেদিন ওই অবস্থায় তাদের দুজনকে দেখে অনেকক্ষণ পরে আমার মাথায় আসে যে আমি তো নিজেই এই বাড়িতে সিসিটিভি লাগিয়েছিলাম। তারপর আমি তাড়াতাড়ি সেখান থেকে ছুটে গিয়ে কন্ট্রোল রুমের দিকে যাই। কন্ট্রোল রুমে ঢুকে গিয়ে আমি তাড়াতাড়ি রাতের ফুটেজগুলো বের করে দেখতে শুরু করলাম। সেদিন রাতে জিনিয়া একটা খুব সুন্দর রেড কালারের নাইট ড্রেস পরেছিল এবং সে খুব সুন্দরভাবে তৈরি হয়েছিল। অন্যদিকে বিছানায় বসে আমার বন্ধু উপর থেকে নিচে পর্যন্ত জিনিয়াকেই বারবার দেখছিল। তারপর জিনিয়া এগিয়ে এসে আমার বন্ধুর কোলে বসে তার সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে জড়িত হয়ে গেল। আমার বউ সম্পূর্ণভাবে নিজেকে আমার বন্ধুর হাতে দিয়েছিল। সেদিন আমি যখন প্রথম আমার বউকে আমার বন্ধুর সঙ্গে সব কিছু করতে দেখেছিলাম, তখন আমার খুব খারাপ লেগেছিল। আসলে আমি তো চেয়েছিলাম জিনিয়ার সম্পত্তি নিজের নামে করে নেব এবং জিনিয়াকে নিজের জীবন থেকে বের করে ছুঁড়ে ফেলে দেব। আমি তাকে কোনো দিন মন থেকে ভালোবাসিনি, কিন্তু বলে না, ভগবান কিন্তু সবার জন্য আছে। আমি এতটাই নিষ্ঠুর ছিলাম যে আমার শাস্তি ভোগ করার দিন চলে এসেছিল। তারপর সব কিছু করার পরে আমার বন্ধু যখন বাথরুমে গেল, তখন জিনিয়া আস্তে করে নিজের ড্রয়ার থেকে কিছু একটা বের করে দুধের গ্লাসের মধ্যে দুধের মধ্যে মিশিয়ে দিল। তারপর আমার বন্ধু যখন বাথরুম থেকে বেরিয়ে এলো, তখন জিনিয়া ভালোবেসে আমার বন্ধুকে নিজের হাতে দুধ খাওয়ালো। দুধ খাওয়ার কিছুক্ষণ পরেই তো আমার বন্ধু বিছানায় শুয়ে পড়ল। তারপরে জিনিয়া ফোন করে কাউকে ডাকলো এবং দরজা খুলে যখন সে ভিতরে ঢুকলো, তখন দেখলাম আমাদের বাড়ির একজন চাকর ছিল। তারপর সে চাকরকে বলে আমার বন্ধুর গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়। কিন্তু আমার বউ কেন আমার বন্ধুকে মেরে ফেলেছিল। তারপর চাকরটা যখন রুম থেকে বেরিয়ে গেল, তখন জিনিয়া তার মোবাইলটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলল। কিন্তু সে মোবাইলে কি বলছিল ওটা দেখার পরে আমি তাড়াতাড়ি কন্ট্রোল রুম থেকে বেরিয়ে বেডরুমে এসে জিনিয়ার মোবাইলটা হাতে নিলাম। তার মোবাইলটা খুলতেই একটা ভয়েস রেকর্ডিং দেখতে পেলাম। ওই ভয়েস রেকর্ডিং যখন অন করলাম এবং শুনলাম, তখন আমার চোখ দিয়ে রীতিমতো জল পড়ছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম আমি জীবনে কত বড় ভুল করেছি। সেদিন আমি নিজের ভুল বুঝতে পেরেছিলাম। ভয়েস রেকর্ডিং যখন অন করলাম, তখন জিনিয়া বলতে শুরু করলো, অনিল, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম এবং নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করেছিলাম। তাই তো তোমাকে বিয়ে করে বাবার সব সম্পত্তির চাবিকাঠি তোমার হাতে দিয়েছিলাম, এটা ভেবে যে তুমি একজন বিশ্বস্ত স্বামী।
তুমি সারা রাত বাইরে থাকতে তখন আমি ভাবতাম তুমি হয়তো তোমার বন্ধুদের সঙ্গে পার্টি করো। আমার তাতেও কোনো আপত্তি ছিল না। কিন্তু সেদিন একটা আলগা লোক আমার রুমে এসেছিল আমার কাছে। আমি বুঝে গেছিলাম এই ছেলেটা আমার অনিল হতেই পারে না। তোমার মতো জামা ও পারফিউম লাগালে তো সে কি তোমার মতো হয়ে যাবে? আমি অন্ধ হতে পারি কিন্তু ভগবান আমার মধ্যে ট্যালেন্ট দিয়েছিলেন। এই বাড়িতে আমি ছোট থেকে মানুষ হয়েছি। তাই এই বাড়ির প্রত্যেকটা কোণা আমি ভালোভাবে চিনি ও জানি। আমি অন্ধ হলেও এই বাড়ির প্রত্যেকটা জায়গা চিনি। আমি গন্ধ শুঁকে বলে দিতে পারি যে আশেপাশে কোন মানুষটি উপস্থিত আছে। তোমার গায়ের গন্ধ আমি খুব ভালোভাবেই চিনতাম। তোমার শরীরের একটা আলাদা গন্ধ আছে। ওই গন্ধে আমি বুঝতে পারতাম তুমি আমার পাশে আছো। কিন্তু এই আলগা ছেলেটি যখন আমার রুমে এসেছিল এবং আমার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল, তখন আমি তার গায়ের গন্ধ শুঁকে বুঝে গেছিলাম যে আজ আমার রুমে অন্য কেউ আছে। তুমি তো সব চাকরদের রাতের বেলা ছুটি দিয়ে বাড়ি চলে যেতে বলতে, কিন্তু আমি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতাম। আমি তো সব কিছুই জানতাম তুমি আমার থেকে লুকিয়ে কি করতে। আমি এটাও জানতাম তুমি আমার থেকে লুকিয়ে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলে। প্রথম যখন তোমার বন্ধু আমার ঘরে এসেছিল সেদিন আমার সন্দেহ হয়েছিল। তাই আমি আমার একটা বিশ্বস্ত চাকরকে দিয়ে তোমার ব্যাপারে সমস্ত খোঁজ খবর জোগাড় করতে বলেছিলাম। তারপর আমি জানতে পেরেছিলাম যে তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি আমাকে ধোঁকা দিচ্ছিলে। তুমি তোমার বন্ধুকে দিয়েছি। আমার না বলতেও ঘেন্না লাগছে। সব কিছু জানার পরেও প্রথমে আমি ভাবতাম ধীরে ধীরে তুমি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। সব কিছু জানার পরেও আমি ভাবতাম একদিন না একদিন তুমি নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে। তুমি তো সেই দিন সব সীমা পার করে দিয়েছিলে যেদিন তুমি নিজের বন্ধুকে নিজের জায়গায় পাঠিয়েছিলে, আমার বিছানায়। সেদিন আর সহ্য করতে না পেরে আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। তোমার বন্ধু যখন প্রত্যেকদিন আমার ঘরে আসতো, আমি আগে থেকে আমার চাকরকে বলে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রাখতাম এবং তোমার বন্ধু ঘরে আসার পরে আমি তাকে ওই দুধের গ্লাসটা দিয়ে দিতাম। সে যখন ওই দুধটা খেত তারপরে সে ঘুমিয়ে পড়তো। তার ঘুমানোর পরে আমি সারা রাত জেগে এটাই ভাবতাম একদিন হয়তো তুমি নিজের ভুল বুঝতে পারবে। তুমি তো দিন দিন বিশ্বাসঘাতক, নিষ্ঠুর ও অমানুষ হতে চলেছিলে। তাই আজকে আবার যখন তুমি আমাকে একা রেখে তোমার জায়গায় তোমার বন্ধুকে আমার ঘরে রেখে দিয়ে গেছিলে, তখনই আমি ভেবে নিয়েছিলাম আজকে একটা সিদ্ধান্ত নিবই। তুমি তো আমাকে শেষ করে দিয়েছো। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার আর কোনো মানেই নেই। তুমি আমার ভালোবাসা কোনো দিন বুঝতে পারোনি। তাই আমার মৃত্যুর পরেও তুমি কোনো দিন শান্তি পাবে না। তুমি যেখান থেকে উঠে এসেছিলে, আমার মৃত্যুর পরে তুমি আবার সেখানেই ফিরে যাবে। এটাই তোমার জীবনের অনেক বড় শাস্তি। তোমাকে আমি সব কিছু দিয়েছিলাম, তারপরেও তুমি আমাকে দিন দিন ঠকিয়ে গেছো, ধোঁকা দিয়েছো। আমি জানি তুমি ক্যামেরার মধ্যে সব কিছু দেখেছো। তোমাকে দেখানোর জন্য আজ প্রথম আমি তোমার বন্ধুর সঙ্গে সম্পর্ক করলাম, যাতে তুমি বুঝতে পারো এবং অনুভব করতে পারো যে তোমার বউয়ের সঙ্গে তুমি কত বড় অন্যায় করেছো। এই পৃথিবীতে আমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো মানেই হয় না, কারণ আমার নিজের স্বামী যখন আমাকে ধোঁকা দিতে পারে, তাহলে আর কার উপর ভরসা করে আমি বেঁচে থাকবো? তাই আমার মরে যাওয়াই ঠিক। যদিও বা আমি খুব ভালো করে জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো আত্মহত্যা করতে। আত্মহত্যা করার পরে আমার জীবন শেষ হয়ে যাবে, তারপরে তোমার জীবনও শেষ হয়ে যাবে। তুমি যে সম্পত্তির জন্য আমার সঙ্গে বেইমানি করেছো, ওই সব সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি সব কিছু আমি একটা ট্রাস্টের নামে করে দিয়েছি। তুমি আর কিচ্ছু পাবে না। এটাই তোমার জীবনের শাস্তি। আর তোমার বন্ধুকে আমি এই কারণেই মেরেছি কারণ তোমার বন্ধু টাকার লোভে এসে আমার সঙ্গে অন্যায় করেছে। সে চাইলে নিজে থেকে আমাকে সব কিছু সত্যি কথা বলে দিতে পারত, কিন্তু সেও তোমার পাপের ভাগী হয়েছিল। তাই আমি তাকে আমার বিশ্বস্ত চাকরের হাত দিয়ে মেরে ফেলেছি এবং আমি নিজেও আত্মহত্যা করছি। সব কিছু শোনার পরে ভয়েস রেকর্ডিং অফ হয়ে গেল। ভয়েস রেকর্ডিং অফ হওয়ার পরে আমি রাগে জিনিয়ার মোবাইলটা ছুঁড়ে ভেঙে ফেলে দিলাম। কিন্তু আমার কাছে আর কিছু করার ছিল না। আমার বাড়িতে দুটো লাশ পড়েছিল। আমি তাড়াতাড়ি গার্ডদের ফোন করে বললাম বাড়ির সব চাকরদের যাতে বাড়িতে আসতে বারণ করে দেয়। তারপরে আমি গার্ডদের বাড়ির ভিতরে ডাকলাম। তারা যখন তাদের মালকিন ও আমার বন্ধুকে মৃত অবস্থায় দেখলো, তখন তারা ভয় পেয়ে পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করে আমার বাড়িতে ডাকলো। আমার আর কিছু করার ছিল না। আমি নিজের জীবন নিজের হাতেই শেষ করে দিয়েছিলাম। আমার অতিরিক্ত লোভের জন্য আজ আমার এই অবস্থা। এই জন্যই বলে লোভে পাপ এবং পাপে মৃত্যু। এটার সবথেকে বড় উদাহরণ আমি নিজেই। আমি জিনিয়ার উপরে এত বেশি অন্যায় করেছিলাম যে সে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। পুলিশ যখন ইনভেস্টিগেট করেছিল তখন আমার ফেভারেই সব কিছু এসেছিল এবং প্রমাণ হয়ে গেছিল যে আমি জিনিয়ার খুনি। এখন আমি জেলের ভাত খাচ্ছি, আমার পাশে কেউ নেই। ভাবতেই অবাক লাগে সব কিছু পাওয়ার পরেও অতিরিক্ত লোভে আমি সব কিছু নিজের হাতেই শেষ করে দিয়েছিলাম। আজ আমার মাও আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে।
আমার বাকি জীবন জেলেই কাটবে, কারণ আমাকে যাবজ্জীবনের শাস্তি পেতে হয়েছে। বন্ধুরা, আমি যে ভুল কাজটা করেছি, তোমরা যাতে এই ভুল কাজটা না করো সেই জন্যই আমার জীবনের গল্প তোমাদের সামনে তুলে ধরলাম। যে মেয়েটি আমাকে এত ভালোবাসতো, আমি সেই মেয়েটিকে যে কত কষ্ট দিয়েছি সেটা আমি সব কিছু হারিয়ে বুঝতে পেরেছিলাম। কিন্তু এখন আর বুঝে কোনো লাভ নেই, কারণ আমার সব কিছু শেষ হয়ে গেছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।